নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন তালদিঘি অডিওভার্সের এপিসোড নাম্বার 30, ঝড়ের রাতের বিভীষিকা। আপনারা যারা তালদিঘি অডিওভার্স শুনছেন, সবকটা এপিসোড এখন অবধি শুনেছেন, তাদেরকে তো আর আলাদা করে কিছু বলার নেই। কিন্তু যারা এই গল্পটা প্রথমবার শুনছেন, এটা না শুনে অ্যাটলিস্ট এর আগের এপিসোডটা, এপিসোড নাম্বার 29, কাল রাত্রির সেই রাত, পজিটিভলি শুনবেন। অ্যাকচুয়ালি তারও 2-3টে পর্ব আগে থেকে এই ঘটনাটার জন্য আমরা ছোট্ট ছোট্ট করে ইস্টার এগস, মানে ছোট্ট ছোট্ট ক্লুজ, ইনসিডেন্টস ড্রপ করছিলাম, যার ফলে গিয়ে আজকে এই দুটো গল্প আপনারা শুনছেন। এটা একটা কন্টিনিউয়াস সিরিজ। আইডিয়ালি সবকটা গল্প টপ টু বটম ইন অর্ডার শুনলে ভালো, তাহলে অনেক কিছু জিনিস ধরতে পারবেন। এরকমভাবেই সিরিজটা তৈরি করা হচ্ছে। অনেক কিছু টাচেস, অনেক কিছু হুকস আছে, যেগুলো অনেক পরে পরে এপিসোডসে গিয়ে রিভিলড হয়। নাহলে সেগুলোর তাৎপর্য কিন্তু আপনি একটা বা দুটো পর্ব শুনে নাও ধরতে পারেন। এই এপিসোডের স্ক্রিপ্ট আর রিসার্চে লেখিকা অনিন্দিতা নাথ এবং আমি সুমিতেন্দ্র। বিভিন্ন চরিত্রে রয়েছে মধুরা, প্রদীপ্তা, অনন্যা, শুভম, নীল, শুভদীপ, আদিত্য, সৌরভ রায়, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। আর আপনাদের বলেইছিলাম যে আপনারা এতদিন ওয়েট করেছেন সবুরে মেয়া ফলে। পরপর দুটো এপিসোড নিয়ে চলে এসেছি, আগেরটা শুনেছেন। তাহলে আর দেরি না করে চলুন, ট্রেন চলে এসেছে, তালদিঘিতে যাওয়া যাক। এখন অবধি তালদিঘিতে সকাল সকাল গ্রামে বিপত্তি। মধুকুড়োর গরুটা অদ্ভুতভাবে মারা গিয়েছে। ঠাকুরমশাই সবাইকে বললেন এক অদ্ভুত ইতিহাসের কথা, মেহেবাকের কথা। সব দেখে উনি আন্দাজ করলেন যে মধুকুড়োর ওপর কেউ বা কিছু ভর করেছে। তাই একটা মন্ত্রপুত গজাল শশী, মানে মধুকুড়োর ছেলেকে দিয়ে বললেন বাড়িতে পুঁতে দিতে। দুপুরে যখন সবাই ঘুমোচ্ছে, তখন আরেক বিপত্তি। মধুকুড়ো বাড়ি থেকে পালিয়ে গেছে। সবাই গিয়ে দেখল যে সেই গজালখানা মাটি থেকে কেউ তুলে দিয়েছে। ঠাকুরমশাই সবাইকে চমকে দিয়ে গোটা গ্রামকে সমন দিলেন। তাদের বললেন রাত্রে কেউ যেন আজ বাড়ি থেকে না বের হয়। আজ রাত্রে নেমে আসবে কাল রাত্রি। তবে কি ফিরে এলো সেই পুরনো দিনের অভিশাপ? এরপর শুধুই অন্ধকার, পদে পদে ভয়। রাস্তাঘাট ফাঁকা, একটা কুকুর বেড়ালো নেই। অন্ধকারের আড়ালে আবডালে ইতিউতি দেখা যাচ্ছে ছোট ছোট হলদে আলোর শিখা। উঠোনে উঠোনে টিমটিম করে প্রদীপ জ্বলছে। জন্তুর জানোয়ারগুলো যেন ডাকতে ভুলে গিয়েছে আজ। চোখ বুঝলে মনে হয় এ যেন কয়েক হাজার লোকের বর্ধিষ্ণু জনপথ নয়, কয়েক হাজার দশক প্রাচীন ঘন জঙ্গল। শ্যাওড়ার ঝোপে ঝোপে, ঢোল কুমড়ির ঝাড়ে ঝাড়ে যেন প্রাচীন কিছুর যাতায়াত। সরকারদের ছোট পুকুরখানা তাদের বাড়ির এক পাশে। রান্নাঘরের একটা দরজার বাইরে কলপার, সেটা পেরোলেই নেমে গেছে কয়েকটা ইটের ধাপ। আজ আর শেফালিদের বাড়িতে দুটো কথা বলতে যাওয়ার কেউ নেই। তাই খাওয়া দাওয়া সেরে মালতী ছাই ছোবা নিয়ে পুকুর পাড়ে বাসন মাজতে বসেছে। বিকেলবেলায় শেফালিদির শ্বশুরমশাই বিধুবাবু বলে গেছেন সব কথা। আজ রাতে বাড়ির বাইরে বেরোনো বারণ। সত্যি এ পথ দিয়ে তো অনেকে যাতায়াত করে। মালতীদের হেঁসেল থেকে দেখা যায় গাবতলায় আড্ডা মেরে অনেকজনকে বেশ রাত করে সে প্রায় রোজ রাতে ফিরতে দেখে। কিন্তু আজ আর কেউ নেই। ভোলাও তার দলবল নিয়ে লেজ গুটিয়ে তাদের সামনের দাওয়ায় সেই সন্ধে থেকে ঘুমোচ্ছে। মালতী ওইসব ভূতে টুতে ভয় পায় না। 5 জনের বাসন মিনিট 10-এর ব্যাপার। আর পুকুরটা তো তাদেরই। আকাশে চাঁদের আলো রয়েছে, কিন্তু গাছপালায় ঘেরা পুকুরে এসে পৌঁছায়নি। জলটা একেবারে মিশ কালো। ছাই মাখা হাঁড়িটা জলে ধুতে গিয়ে
হাত থেকে ফসকে গেল মালতী। ভাসতে ভাসতে 2 হাত দূরে চলে গেল। কি করা যায়? এর জন্য আবার কাউকে ডাকার দরকার নেই। এক সিঁড়ি নেমে হাত বাড়ালেই ধরা যাবে। মুখে একটা অত্যন্ত বিরক্তিকর ভঙ্গি করে অগত্যা সে উঠে দাঁড়ালো। উফ বাবা! তারপর এক পা করে পরের ধাপে নামলো সে। বাবা, জল একেবারে কয়লা কালো, নিজের পা দুটো দেখা যায় না। পায়ের পাতায় ঠেকছে হরহরে শ্যাওলা পড়া ইট। মনে হয় মাটিতে নয়, পা পড়েছে কোনো গিরগিটির ওপর। হাঁড়িটা এখনো জলের ওপর দুলে চলছে। ঠুং করে পেছনে একটা শব্দ পেয়ে পলকে ঘুরে দাঁড়ালো মালতী। হেঁসেলের খোলা দরজা দিয়ে এক চিলতে হলুদ আলো এসে পড়েছে কলপারে। দাদার ছেলেটা বোধহয় গেলাস টেলাস ফেলেছে। উফ, পারা যায় না। এখন পিসি না গেলে সেই বাবু ঘুমোবেন না, তাড়াতাড়ি যেতে হবে। ফের ঘুরে হাঁড়িটা ধরতে গিয়ে নিচু হয়ে হাত বাড়ালো মালতী। মুখটা সেই কাজল কালো জলের থেকে মাত্র 1 হাত দূরে, তাও নিজের ছায়া দেখা যায় না। খপ করে যেই হাড়ির কানাটা ধরেছে সে, অমনি একটা বিকট সাপের মতো মুখ জলের তলা থেকে উঠে এসে খপ করে তার গোটা মুখটা কামড়ে ধরল। ছটফট করার সময় পেল না মালতী। 2 হাত দিয়ে নিজের মাথাটাকে সেই বিশাল মুখটা থেকে ছাড়াবার চেষ্টা করার আগেই তাকে টেনে নিয়ে আবার সেই কালো জলে তলিয়ে গেল বিশাল সাপের মতো প্রাণীটা। পাড়ের কাছে জলে ঢেউ উঠে আবার আস্তে আস্তে মিলিয়ে গেল। সেই ঢেউতে হাঁড়িটা ভাসতে ভাসতে পুকুরের মাঝে চলে গেল। দূরে একটা বাড়িতে এক বৃদ্ধ ভদ্রলোক বসে বসে ঘুমে ঢুলতে ঢুলতে কেঁপে উঠলেন। তার পায়ের গোড়ালিতে চুন হলুদ মাখিয়ে একটা কাপড়ে মোড়া। ভোরের আলো অন্ধকারের বুক চিরে বেরোতে না বেরোতে গোটা গ্রামে একেবারে হুলুস্থুল পড়ে গেল। এই কাক ভোরেই সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। অনেকেই যাচ্ছে সরকার পাড়ার দিকে। কেউ কেউ সেখান থেকে ফেরার পথে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে জটলা পাকানো মেয়ে বউদের হাত পা নাড়িয়ে চোখ গোল গোল করে সে বর্ণনা দিচ্ছে। আমার অফিস ওই পাড়াতেই। সরকারদের বাড়ির মেয়েটা মারা পড়েছে। রাম গাঙ্গুলি যখন তাদের পাড়ার এই মর্মান্তিক খবর দিতে আমাকে ফোন করেছেন, আমি ততক্ষণে বেরিয়ে পড়েছি। ফটিক আর রবি তখনও আমাদের ঘরে ঘুমাচ্ছে। ঠাকুরমশাই উঠে পড়েছিলেন, কিন্তু তাকে আসতে দিইনি। তবে এমন কিছু যে হতে পারে তার জন্য প্রায় প্রস্তুত ছিলাম আমরা। কাল রাত্রে যখন আমি, রবি আর ফটিক সবে তাস খেলা ছেড়ে উঠতে যাচ্ছি, তখন চৌকিতে বসে আধ ঘুমে ঢুলতে ঢুলতে ঠাকুরমশাই হঠাৎ কেমন আঁতকে ওঠেন, যেন দুম করে কেউ তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমরা হাজার প্রশ্ন করলেও ও কিছু না বলে কাটিয়ে দিয়েছিলেন। তবে আমি স্পষ্ট দেখেছিলাম তার অভিজ্ঞ চোখ দুটোর তলার বলি রেখা ধরে 2 ফোঁটা জল নামতে নামতে আটকে যাচ্ছে। গোটা গ্রামে সারা পড়ে গেলেও আসল জায়গায় গিয়ে দেখি একেবারে পিন পতন নীরবতা। সেখানে যে ভিড় নেই তা নয়, আসলে ও দৃশ্য দেখেই কারুর মুখে আর কথা সরে না। সরকারদের পুকুরটা
চারিদিক দিয়ে মস্ত বড় বড় আম আর কামরাঙা গাছে ঢাকা। রাস্তার দিকে একটা মস্ত কামরাঙা গাছের ডালে মাটি থেকে প্রায় 1-1.5 তলা উপরে বেকায়দাভাবে আটকে রয়েছে একটা মেয়ের মৃতদেহ। যেন কেউ ওপর থেকে সেটা ফেলে দিয়েছে, কিন্তু মাটিতে পড়ার আগেই ডালপালায় আটকে গেছে। মুখ চোখ বোজা, তার শরীরটা অনেকটা কি বলবো, হরহরে ফেনা মেশানো শ্লেষে ঢাকা। চুল, পরনের কাপড় একেবারে শরীরের ওপর বসে গেছে। গোটা শরীরটাতে সেই একটা শুটিয়ে আসা ভাব, তার থেকে সেই অচ্ছ শ্লেষ লম্বা লম্বা ফোঁটায় ঝুলে ঝুলে নেমে আসছে নিচের দিকে। বাতাসে একটা বোটকা আঁশটে গন্ধ। কেমন যেন মনে হচ্ছে তাকে গোটা গিলে কেউ আবার উগড়ে দিয়েছে। রামগাঙ্গুলি, ঘোষবাবু, কর্মকার মশাই আর ভাদুরী মশাই সকলে এখানে উপস্থিত। তাদের মুখে শুনলাম যে সরকার বাড়ির মেয়ে মালতী কাল রাত্রে পুকুর পাড়ে বাসন মাজতে নেমে আর উঠে আসেনি। সবাই ধরে নিয়েছিল পুকুরেই তলিয়ে গেছে। ভোরে পুকুর খুঁজতে গিয়ে একজনের নজরে পড়ে এই দৃশ্য। ভারী অস্থির লাগছে। আনমনে পুকুরের দিকে চোখ যেতেই দেখলাম পুকুরের মাঝে একটা ফাঁকা হাড়ি মৃদু ঢেউয়ের তালে দুলছে। আচ্ছন্নের মতো খানিকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে মনে হলো এ যেন এ গ্রামের হারিয়ে যাওয়া পুরাণের পাতার ফাঁকে লেখা এক যন্ত্রণার ঢেউ। কালের স্রোতে বয়ে এসে দোলা দিচ্ছে এই পুকুরের জলে। পুলিশ ফাঁড়িতে খবর দিতে লোক গিয়েছে। গাঙ্গুলি মশাইদের সাথে আমি দাঁড়িয়ে রয়েছি। এমন সময় আরেক বিপত্তি। ফটিক ফোন করেছে মধুখুড়োর বাড়ি থেকে। আমি বেরোবার খানিক বাদেই ঠাকুর মশাই উঠে রবি আর ফটিককে জোর করে মধুখুড়োর বাড়িতে যেতে চায়। তারা গিয়ে দেখে মধুখুড়ো নাকি ফিরে এসেছে। অঘোরে ঘুমাচ্ছে সে নিজের ঘরের বিছানার উপর। কিন্তু একদল লোক নাকি জড়ো হয়েছে ওদের বাড়ির সামনে। এখন না গেলে তারা হয়তো মধুখুড়োকে বের করে এখনই পিটিয়ে মেরে ফেলবে। আমরা সবাই ওখানে গিয়ে দেখি বিশাল চেঁচামেচি হচ্ছে। দেখতে দেখতে বিক্ষুব্ধ গ্রামবাসীদের ভিড় ক্রমেই বাড়ছে বাড়ির সামনে। তবুও একজনও বাড়ির সীমানার ভেতরে পা রাখছে না। আরে আরে তোমরা শান্ত হয়ে দাঁড়াও। আমরা ঢুকতেই ঠাকুরমশাই আমাদের দিকে অসহায়ের মতো তাকালেন। উনি ঠিক করে হাঁটতে পারছেন না। মধুখুড়োর ঘরের ঠিক বাইরের বারান্দার উপর বসে আছেন। উঠোনের মাঝে পরিবারের সকলের সাথে রবি আর ফটিক দিশেহারার মতো দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই মিলে গ্রামের লোকেদের অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হলো না। এরা ভয় পেয়েছে। এদের বোঝানো সহজ নয়। মানুষ একজোট হলে তাদের সাথে পেরে ওঠা খুবই কঠিন। তার উপর তাদের যদি আবার দেয়ালে পিঠ ঠেকে যায়। শেষমেশ রেগে গিয়ে কর্মকার মশাই চিৎকার করে উঠলেন, এইবার সব কটাকে জেলে ঢোকাবো বলে দিচ্ছি। এই একদম বেশি বাড়াবাড়ি করবে না। মাথায় কি খুন চেপেছে নাকি? কেন, আমরা কি খুন করেছি নাকি? খুন তো করেছে মধুখুড়ো। এই এই কে বলেছে মধু খুন করেছে? কে বলেছে? আমরা কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ, কাল সকাল থেকে দেখছি কি হচ্ছে এই বাড়িতে। তারপর বিকেলে ঠাকুর মশাই বললেন যে রাত্রে সাবধানে থাকতে। ওই মধু তো তখনই পালিয়ে গেছিল না বাড়ি থেকে। রাতে পিশাচ হয়ে ফিরে এসেছে। এই করে সরকারদের মেয়েটা মরলো। আমরা কি দৌড়েটে এখন বসে থাকবো নাকি?
আজকে রাত্রে আবার মারবে। ওকে পিটায় মেরে ফেলবো, ওর বাড়িতে আগুন লাগিয়ে দেবো। আর যদি আবার কেউ মরে? কেউ মরবে না আজ। কথাটা এলো আমাদের পেছন থেকে। ঠাকুর মশাই এগিয়ে এসেছেন। তার মুখ একেবারে পাথরের মতো কঠিন। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তিনি সকলের দিকে। মরলে কেবল আমি মরব। আমাকে আজকের রাতটা দে। আমি কথা দিচ্ছি, আজ এই তালদিঘিতে যদি কেউ মরে তা আমি মরব। তোরা খালি বাড়ি থেকে বেরোবি না। সবাই চুপ। এমন জোর দিয়ে কাট কাট কথা বললেন ঠাকুর মশাই যে কেউ আর কিচ্ছু বলতে পারল না। এই লোকটাকে এরা ভয় পায় না, এরা মানে, ভালোবাসে। কিন্তু এখন যে ভয় পেয়েছে তা স্পষ্ট। এই ওটাকে বলেই গাঙ্গুলি মশাই ধা করে ভিড়ের মধ্যে ঢুকে গেল। আমরা চমকে উঠলাম, কি ব্যাপার? কিন্তু পরক্ষণেই সে আবার ফিরে এলো, বলল, ঠাকুরমশাই, ওই ভিখিরি আপনারা দেখেননি? কাল আপনি যেমন বলছিলেন রোগাটে ময়লা জব্বা পরা, একেবারে ভিড়ের মধ্যে পেছনে দাঁড়িয়ে কেমন মিটিমিটি হাসছিল। সে কি কোথায় গেল? জানি না, মিলিয়ে গেল। আর কত দূরই বা যাবে? গিয়ে দেখবো নাকি? যাও যাও, ওটাকে ধরা চাই। ধরতে পারলে আমি এবার দেব ধরে। কিন্তু পাওয়া গেল না। আমরা সবাই মিলে এদিক ওদিক অনেকটা করে দেখলাম, কিন্তু কাউকেই পেলাম না। অগত্যা ফিরে এলাম। ততক্ষণে ভিড়টা অনেকটাই ভেঙে গেছে। ওটাকে ধরতে পারলে না, সব উত্তর মিলে যেত আজকে। ওই লোকটাই এসবের পেছনে আছে। দেখতে দেখতে ভিড় একেবারেই হালকা হয়ে এলো। আমরা এই বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলছি। ওদের অবস্থা একেবারে শোচনীয়। নাওয়া খাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। ঠাকুর মশাই শশীকে বললেন, আজ রাতের জন্য তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মধু যে ঘরে ঘুমোচ্ছে সে ঘরটা তো বাঁধবই, গোটা বাড়িটাকে গণ্ডি দেব। কাল ওই গজালটা যে কে তুলে দিল কে জানে। আর কোনো ভিটেতে সে ঢুকতে পারছে না। এই ভিটেতেই ওর যাতায়াত কেবল। এখানেই কিছু একটা আছে, এখানেই কিছু আছে। কিন্তু সরকারদের বাড়ির মেয়েটা? আরে এই পৃথিবীতে সব কিছু নিজের নামে লিখিয়ে নিলেই সেটা নিজের হয়ে যায় না। কদিন এখানে আছো, ওই বসত ভিটেটুকুই যা তোমার নিজের। সেখানেই তোমার মাটির সাথে চোখ। বাকি চাই তুমি কিনে বেচে পাও, যতই নাম লেখাও, সবই ছেড়ে দিতে হবে। পুকুর তো আর তোমার বসত ভিটে নয়। আর এ পিশাচ জলে ক্ষমতা ধরে অনেক বেশি। আমি বলছি, দেখো সরকারদের পুকুরখানা কি হয়। যাই হোক, ওসব ছাড়ো। আজ ভোরে আমি দেখেছি। কথাটা বলল শশীর বউ। এ কথায় সবাই একেবারে নড়ে চড়ে উঠলাম। কি দেখেছো মা? আমার কাল সারা রাত ঘুম হয়নি। ফোন নিয়ে ঘাঁটছিলাম, তখন ওই রাত 3টে হবে। বাইরে একটা শব্দ শুনে জানলায় গিয়ে দাঁড়িয়ে পর্দাটা অল্প ফাঁক করলাম। আর তারপর যা দেখলাম। কি কি দেখলে? বাবার ঘরের দরজাটা খোলা, আর একটা মোটা সাপের লেজের শেষের দিক ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। সে কি মোটা! আমি কাঁপতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পেরেছিলাম একটা শব্দ করলে হয় আমি নয় ও, তারপর মা
সবাই শেষ হয়ে যাব। মিনিট খানেক পর আমি চুপচাপ এসে আবার শুয়ে পড়লাম। এই কথাটা তুমি আগে বলনি কেন? বলবো। ঠিক এই সময় খুট করে একটা শব্দ শুনে আমরা পেছনে ঘুরে তাকালাম। দেখলাম পাশের ঘর থেকে মাটির বারান্দার ওপর এসে দাঁড়িয়েছে মধু খুড়ো। শরীরটা একেবারে শুকিয়ে কাঠ, কাকতাড়ুয়ার মতো ফ্যাকাশে ফতুয়া আর নীলচে লুঙ্গিটা গায়ে ঢলঢল করছে। চোখ দুটো পাথরের মতো স্থির। দিনের বেলাতেও ওই চাউনিতে বুকের ভেতরে বরফ গলে জল হয়ে যায়। কিন্তু আমার মনে হলো কোথাও যেন সেই চোখের ভেতরে একজন অসহায় মানুষের বন্দি আত্মা মুক্তির জন্য আকুতি জানাচ্ছে। মধু, এখন কেমন আছো তুমি? কোনো উত্তর নেই, খালি মুখটা বেকায়দাভাবে হাঁ করছে আর বন্ধ করছে। ওদিকের ঘর থেকে মধু খুড়োর বউ হুট করে বেরিয়ে পড়ে এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। তার বৌমা দৌড়ে গেল তাকে ধরতে। তবে এতে মধু খুড়োর কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের মতো সে এক জায়গায় দাঁড়িয়ে রইল। কিছু খাবে? কোনো উত্তর নেই। তবে এবার একটা খসখস শব্দ শোনা গেল তার গলায়। বিপদ যখন হঠাৎ বিষম বিষের ঘা গোটা গোটা গ্রামটা গিলে খা। গোটা গ্রামটা গিলে আমার হাতটা কে যেন খপ করে ধরেছে। দেখি রবি, বেচারা কাঁপছে, চোখে জল। আমিও শক্ত করে ওকে ধরলাম। এখনো এক দৃষ্টিতে মধু খুড়ো আমাদের দিকেই তাকিয়ে, মুখে সাপের মতো একটা কান চেরা হাসি। 1 মিনিট, 2 মিনিট, তারপর হট করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে খিল তুলে দিল সে। দমচাপা পরিস্থিতিটা কাটাবার জন্য কর্মকার মশাই শশীকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাবে শশী? কোথায় আর যাবো? চন্দ্রহাটে শ্বশুর বাড়ি, ওখানেই ভাবছি মা আর বউকে রেখে আসবো। রেখে আসতে হবে না, ওইখানেই থাকো আজ রাতটা। বৌমার মুখে শুনলে তো কাল একটুর জন্য কি বিপদ থেকে বেঁচে গেছো তোমরা। কিন্তু কোনো কিন্তু নয় শশী, কনক ঠিকই বলেছে। আমরা দেখছি মধুর শরীরটা এখন মেহবাকের কবলে, সব কলকাঠি সেই নাড়ছে। ঘণ্টাখানেক বাদে শশী মা বউকে নিয়ে বেরিয়ে গেল। আমরা ওদের বারান্দাতেই বসে রইলাম। খুড়োর ঘরের দরজাটা বাইরে থেকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে ঠাকুরমশাই আর কোনো ঝুঁকিই নেবেন না। রবি গেছে আমাদের বাড়ি ঠাকুরমশাইয়ের কয়েকটা জিনিস আর একটা তালা আনতে, আর ফটিক গিয়েছে বাজারে একটু জল খাবারের ব্যবস্থা করতে সবার জন্য। ওরা দুজনেই যখন ফিরে এলো তখন বেলা প্রায় 12টা। তবে তা ঘড়ি না দেখলে বোঝা যায় না। আজও আকাশের মুখ ভার। আমরা নাকে মুখে দুটো ডালপুরি আর জিলিপি গুজে টিফিনটা সেরে নিলাম। ঠাকুরমশাই এবারে তার কাজ শুরু করলেন।
তিনি প্রথমে আমাদেরকে বললেন 1 বোতল জল ঘরের ভেতর দিয়ে দিতে। সে কাজ অনেক কষ্টে আমিই করলাম। জানলার ধারে গিয়ে আস্তে করে বোতলটা ভেতরে ঢোকাতে মনে হচ্ছিল যেন এই ওই দিক থেকে কেউ না হাতটা টেনে ধরে। যাই হোক, এরপর ঠাকুরমশাই গঙ্গা জল ওই দরজার সামনেটাতে ভালো করে ছিটিয়ে নিয়ে বাড়ি থেকে আনা সেই তালাটা দরজার কড়ায় ঝুলিয়ে দিলেন। তারপর বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে গোটা তালা সমেত কড়া দুটোকে লাল কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপরে আমার কাঁধে ভর দিয়ে বাকিদের নিয়ে গোটা বাড়িটাকে প্রদক্ষিণ করতে করতে গৃহবন্ধন করে দিলেন। ভাদুরী মশাই বললেন, বলছি ঠাকুর মশাই, মধুর কিছু হবে না তো? একটা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ঠাকুরমশাই বললেন, মধুর শরীরে আপাতত মধু থাকলেও সে একটা বাধ্য মাধ্যম মাত্র, মেহবাকের প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম। শোনো, আজই বাড়ির ওপর আমাদের পুরো নজর রাখতে হবে। ওকে যেভাবে আটকেছি, বেরোনোর তো কথা নয়। ঘরটাও বন্ধন করা, আর বাড়িটাকেও বাঁধা আছে। এখন তো সেই পিশাচি আর কিচ্ছু করবে না। ওর যা ক্ষমতা অন্ধকারেই। রাত নামলেই নিজের স্বরূপ ধারণ করবে, আর তখনই ওর খিদে বাড়বে। তখন বেরোতে না পেরে ও ছটফট করবে, আর আমি তখন নিজে হাতে ওই তালাটা খুলব। মানে আপনি কি বলছেন? আমি যখন বাড়ির উঠোনে দাঁড়াবো ওই তালা খুলে দিয়ে, তখন ও ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু ওই ভিটের ত্রিসীমানার বাইরে বেরোতে পারবে না। কিন্তু ও তো আপনাকে মানে... দেখবো কত ধানে কত চাল। চলো এখন বাড়ি যাই, ওপরে থাক। ধুধু ফাঁকা প্রান্তর, কেউ কোথাও নেই। বুক চিরে চলে গেছে একটা রেল লাইন, কিন্তু ওই দূরে লাইন ধরে দুজন প্রাণপণে ছুটছে, একজন আরেকজনের পিছনে। সামনের জন একেবারে হাড় গিলে, মুখে পাগলের মতো একটা হাসি, বিড়বিড় করে কি যেন একটা বলে চলছে অনর্গল। হঠাৎ হঠাৎ বিপদ যখন হঠাৎ হঠাৎ, বিষম বিষের খা, বেটি গ্রাম থাকিলে খা খা, বেদের অঙ্গে হান, পিঠের বিদম জান, জানটি পুঁতে দিলে বেটি গ্রামকে খাবে গিলে। পরনে একটা আলখাল্লা একেবারে ময়লা, মুখ ভর্তি অযত্নে বেড়ে ওঠা চুল, হাতে একটা লাঠি, চোখে যেন অবাধ উচ্ছ্বাস। তার থেকে খানিক দূরে দৌড়াচ্ছে এক ছোকরা, বলিষ্ঠ পেশিবহুল গঠন, শরীরে চর্বির লেশ মাত্র নেই, রোদে পোড়া তামাটে গায়ের রং, পরনে খাটো করে পরা একটা ধুতি আর কোমরে গামছা, এক কানে মাকড়ি। তাদের মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে, আর সামনের লোকটার মুখ থেকে সেই উল্লাসের হাসিটাও মিলিয়ে যাচ্ছে। না না, ধরতে দিলে চলবে না, এত প্রজন্মের প্রতিহিংসা। ঠিক সেই সময় পিছন থেকে ঠেলা খেয়ে টাল না সামলাতে পেরে হুমড়ি খেয়ে পড়ল লোকটা। রেল লাইনের চকচকে ইস্পাতের ওপর পড়ে মাথাটা একদিকে ফেটে গেল। সেসবের তোয়াক্কা না করে পেছনের লোকটা এসে চেপে বসলো তার বুকের ওপর। সে তার মধ্যেও হাসছে, পাগলের মতো হাসছে। এক তেজিয়াল হাতে তার হাত দুটো চেপে ধরে নিজের ডান হাতের তালু দিয়ে চেপে ধরল ওই রক্তাক্ত কপালে। পলকে ঘন চুলদাড়ির ভেতর উচ্ছ্বাসিত চোখ দুটোর তীক্ষ্ণতা হারিয়ে গেল। তার দেহ মনের এই এতক্ষণের তীব্র উত্তেজনার পারদ কমছে। কোনো এক অজানা ঘোরে যেন সে ঢলে পড়ছে।
দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তার মধ্যে দেখা যাচ্ছে একটা তামাটে পেশিবহুল শরীর। ভেসে আসছে একটা গমগমে কণ্ঠস্বর। বল, কোথায় আছে? ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে আসছে। মনটা অত্যন্ত বিক্ষিপ্ত হয়ে আছে সেই তখন থেকেই। ওদিকে শুনেছি মেজবাবু এসে সরকার বাড়ির মেয়েটার দেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়না তদন্ত করতে। আমরা কেউ আজকে আর বাড়ি যাইনি, সবাই বসে আছি আমার ঘরেই। যে বা যা একটা গোটা মানুষের শরীরকে অতটা উপরে একটা গাছের ডালে তুলে দিতে পারে, তার সাথে ঠাকুরমশাই এ শরীর নিয়ে কি করে পেরে উঠবে? এ যে একেবারে অসম্ভব। ফটিক আর রবি বারবার করে গিয়ে মধুখুড়োর বাড়ি থেকে দেখে আসছে, না, আজ দরজা বন্ধই রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ একটাও বাড়তি কথা বলছে না, বলতে পারছে না। মাঝে একবার শশীর খবর নেয়ার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু তার ফোন লাগেনি। সে নিয়ে বিশেষ চিন্তা নেই, তারা চাঁদের ঘাট চলে গিয়েছে, ওরা এখন বিপদের বাইরে। ঠাকুরমশাই বলে দিয়েছেন আমরা সে বাড়ির সীমানা টপকে ঢুকতে পারবো না, কারণ একবার ওই ঘরের দরজা খুলে দিলে সেই পিশাচি বেরিয়ে আসবে বাড়ির উঠোনে। কিন্তু ভিটের ত্রিসীমানার বাইরে সে কিছুতেই বের হতে পারবে না। ঠাকুরমশাইয়ের কথায় আমাদের সেই বিদ্যে নেই, নেই সেই ক্ষমতা। উল্টে আমাদেরকে রক্ষা করতে গিয়ে ওনার আরও ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু মনের ভেতর দুশ্চিন্তার ভারটা খণ্ডন করতে পারছি না। বারবার ঠাকুরমশাইয়ের ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। আজ এ গ্রামে কেউ মরলে মরবো আমি। সেই তারপর থেকেই দেখছি ওনার মধ্যে একটা ক্রমশ পরিবর্তন ঘটছে। দিনের আলো যত ফুরিয়ে আসছে ততই আমাদের অসহায় ভাবটা বাড়ছে, কিন্তু ঠাকুরমশাই যেন ততটাই শক্ত হয়ে উঠছেন। কোনো এক আদিম মন্ত্রশক্তির বলে তিনি যেন হয়ে উঠছেন এক অন্য পুরুষ। ঘন কালো মেঘ জমেছে ঈশান কোণে, তাদের আড়ালে দিনের শেষ আভাটুকু ছড়াতে চাইছে নিস্তেজ সূর্যটা। পশ্চিম দিগন্ত থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে যাচ্ছে গোটা গ্রামের ওপর দিয়ে। আমরা 8 জন যখন বেরোব, ঠিক তার আগে বৃষ্টি নামল। একবার জানালার বাইরে তাকিয়ে ঠাকুরমশাইয়ের মুখটা যেন আরও গম্ভীর হয়ে গেল। তবে সে তখন অন্য মানুষ, যেন একেবারে ইস্পাতের তৈরি। আমার ঘরে 2টো ছাতা ছিল, আর ঠাকুরমশাইয়ের ঘরে 2টো সাইকেল করে রবি আর গাঙ্গুলি মশাই চটপট গিয়ে আরও 4টে ছাতা জোগাড় করে আনলেন। দেখলাম তার সাথে গাঙ্গুলি মশাই আবার 8 সেলের একটা বড় টর্চ জোগাড় করে এনেছে। আমরা যখন বের হলাম তখন জোরে না পড়লেও খারাপ বৃষ্টি হচ্ছে না। ঠাকুরমশাই একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছেন। আমার কাঁধে তার সেই লাল কাপড়ের ঝোলাটা। আমিও একটা টর্চ নিয়েছি, যদিও সেগুলো এখনো কোনো কাজে লাগছে না। রাস্তায় বেশি লোকজন নেই। যে 1-2জনকে দেখলাম তারাও তাড়াহুড়ো করে বোধহয় যে যার বাড়ি ফিরছে। মধুখুড়োর বাড়িটা রাস্তার ওপর, এক পাশে দোকানঘর, তার সামনে বাড়ানো খড়ের ছাউনি। এটার পাশেই বেড়া দেওয়া উঠোন, আর তার এক কোণায় উত্তর দিকে সেই বাবলা গাছ। আমরা গিয়ে সেই ছাউনির তলায় দাঁড়ালাম। ঠাকুরমশাই
নিজের ঝোলাটা আমার থেকে নিয়ে বললেন, তোমরা এখানেই থাকো, আমি একা যাব, ভুলেও ভেতরে আসবে না, আমি যতক্ষণ না ডাকছি আসবে না। সাবধানে যাবেন ঠাকুর মশাই। আর মনে রেখো, সকালে বলেছিলাম যে এর ক্ষমতা জলে বেশি, তা এমন জল নামলে কি বলবো, এই ছাউনির বাইরে কিন্তু বেরিও না, বারবার বলে দিচ্ছি। এক হাতে লাঠি ঠুকতে ঠুকতে আরেক হাতে ছাতা ধরে তিনি খোঁড়াতে খোঁড়াতে গিয়ে উঠোনে দাঁড়ালেন। আমরা অগত্যা বেঞ্চিতে বসে নীরব দর্শকের মতো উদ্গ্রীব হয়ে দেখতে লাগলাম। তখনও কোনো আন্দাজ করতে পারিনি যে এমন পরিণতি হবে। নিজের ঝোলা থেকে একটা ছোট্ট সিংহাসনে বসানো সাদা খড়খড়ে গোল পাথর বের করে, ওটা কি শালগ্রাম শিলা? কিন্তু ওগুলো তো কালো আর মসৃণ হয় না, কি জানি। যাই হোক, বের করে নিজের মাথায় ঠেকিয়ে, লাঠিতে ঠেকিয়ে উঠোনেই একটা চট পেতে তার ওপর নামিয়ে রাখলেন। এই কাজটা করার পর কেমন যেন মনে হলো এতক্ষণ উঠানে যে বৃষ্টির জল পড়ে বয়ে যাচ্ছিল, তা যেন উঠানে পড়ে এবার চুইয়ে চুইয়ে মাটির তলায় ঢুকে যাচ্ছে, যেন উঠোনের মাটি সমস্ত জল শুষে নিচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য চোখের সামনে কখনো দেখিনি। ভালোই বৃষ্টি পড়ছে, আর চারপাশে এমনকি রাস্তায় বৃষ্টির জল পড়ে বয়ে যাচ্ছে এদিক ওদিক, কিন্তু উঠোনে সে জলের ফোঁটা যেন পড়েই উধাও হয়ে যাচ্ছে। যেমন অনেকটা শুকনো বালিতে কয়েক ফোঁটা জল পড়লে হয়। ঠাকুরমশাই এবার এগিয়ে গেলেন, বারান্দায় উঠে আবার কি একটা মন্ত্র বিড়বিড় করতে করতে তালায় জড়ানো কাপড়টা খুললেন, তারপর তালাটা খুললেন। আমরা সবাই একেবারে নড়ে চড়ে বসলাম, মনে মনে ভয়, এক্ষুনি কি যেন একটা বেরিয়ে আসবে ওই দরজা খুলে। দরজার পাল্লায় আলতো করে ঠেলা দিয়ে তিনি পিছিয়ে এলেন দুপা। আস্তে আস্তে দরজাটা খুলল। ভেতরে অনাবৃত অন্ধকার, সময় যেন কাটছে না আর। ঠাকুরমশাইও বোধহয় একটু অধৈর্য হয়ে উঠলেন। বাড়ির দিকে এক পা বাড়াতেই এদিক থেকে আমরা সবাই চেঁচিয়ে উঠলাম, ঠাকুর মশাই ফিরে আছেন ঠাকুর মশাই। করছেনটা কি? কিন্তু ওনার তখন এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এমন তো হওয়ার কথা ছিল না, সেই পিশাচ তো নিজে থেকেই বেরিয়ে আসার কথা। ঠাকুরমশাই এক পা করে ঘরের অন্ধকারে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ সব শান্ত, তারপর ঘরের অন্ধকার থেকে আস্তে আস্তে বেরিয়ে এলো এক মূর্তি। দিনের শেষ আলো, তার উপরে বৃষ্টিতে সব ঝাপসা, কিছুই আর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কে বেরিয়ে আসছে। একটা টর্চ তুলে নিয়ে রাম গাঙ্গুলি সেদিকে তাক করে ফেললেন। ও, এ যে ঠাকুর মশাই! বিপদ তাহলে কেটে গেছে। আমি উঠে ভেতরে যাওয়ার উপক্রম করতেই ভাদুরী মশাই আমাকে চেপে ধরলেন। এই, ও যদি ঠাকুর মশাই না হয়? হ্যাঁ, ও যদি ঠাকুর মশাই না হয়, যদি ও আমাদেরকে ভেলকি দেখিয়ে ফাঁদে ফেলার জন্য। কিন্তু না, ওটা ঠাকুর মশাই বটে। বারান্দা থেকে নেমে উঠোন থেকে ওই পাথর, সিংহাসন, চট তুলে নিয়ে ছাউনিতে এসে ঢুকলেন। আমরা তাকে ঘিরে ধরলাম। ব্যাপার কি? কোথায় মধুকুরোর পিশাচ? এইবারে ওনার মুখটা ভালো করে লক্ষ্য করলাম। ওনার মুখ থেকে যেন সমস্ত রক্ত উবে গেছে। উনি একটু বসে আগে জিরিয়ে নিলেন, তারপর আমাদের কৌতূহল নিবৃত্তি করলেন। ভেতরে কেউ নেই, কিচ্ছু নেই, ও পিশাচ আবার বেরিয়ে পড়েছে।
চারিদিকে তখন শ্মশানের মতো নিস্তব্ধতার চাদর বিছিয়ে নেমে আসছে এক কাল রাত্রি। আমাদের টর্চগুলো জ্বলছে, কিন্তু এই অন্ধকার কি টর্চের আলো ভেদ করতে পারে? এই পথে পথে ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে কি ঘুরে বেড়াচ্ছে সেই সর্বগ্রাসী পিশাচি? ওদিকে খুড়োদের বাড়ির উঠোন আবার বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। রাত নামছে, বাইরে ঝড়ের তাণ্ডব। বিকেলের ঘটনার পর থেকে ঠাকুরমশাই কেমন যেন আবার চুপসে গেছেন। তার মধ্যে সেই দৃঢ় প্রতিজ্ঞ ভাবটা প্রত্যাবর্তিত হয়েছে সেই আগের অসহায় রূপে। বাইরে মৃত্যু যেন ওঁত পেতে রয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে সে ছাড়বে না। গোটা গ্রামখানা যেন তারই রাজ্য। ঘরবন্দি মানুষগুলো যেন এক জলজ্যান্ত অপদেবতার পায়ে অর্পিত খাঁচায় বন্দি অবলা প্রাণী। বাড়িতে এসে গা হাত পা মুছে আমরা সবাই বসে আছি। তোমরা আজ বাড়ি ফিরে গেলেই পারতে, কিন্তু তার আগেই অবশ্য রাত নেমে গেল। আর এই ঝড় বৃষ্টির মধ্যে এমন কার্য বিপত্তি ঘটবে তা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারিনি। এ কি করে হতে পারে? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। এই পিশাচি যেমন শক্তিশালী তেমনই সাংঘাতিক বুদ্ধি ধরে। এ ছল ছলনায় সিদ্ধহস্ত। এইভাবে চোখে ধুলো দিলে অসীম ক্ষমতার সাথে প্রখর দুর্বুদ্ধির সংমিশ্রণ হলে কি হয় দেখেছ? আমাদের মুখে কোনো কথা নেই, কেবল বাইরের দুর্যোগের সাথে পাল্লা দিয়ে সবার মনে উথাল পাথাল ঝড় উঠেছে। চক্রবর্তী মশাই বলে চললেন, এবারে আমাকে হার মানতেই হবে। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠেছে। বাইরে এই তাণ্ডব, আজ ঘরে ঘরে আর প্রদীপ জ্বলবে না। এর যা ক্ষমতা দেখছি, লোকের উঠোনে না ঢুকে পড়ে আজ। আবার কেউ যদি বাইরে থাকে, দৈব বড়ই প্রবল হে। তার সাথে লড়াই করার সাধ্য আমার নেই। বেশ বুঝতে পারছি, সমস্যার জালে জড়িয়ে পেঁচিয়ে ঠাকুরমশাইয়ের স্নায়ু দুর্বল হয়ে পড়ছে। তিনি অনর্গল নিজে নিজে কথা বলে যাচ্ছেন। তাও তো লোকের ঘরে বাতি জ্বলছে, এই যা। নইলে আর দেখতে হতো না। আমি কি বেরিয়ে গিয়ে তাকে আহ্বান জানাবো? আমাকে শেষ করে এই তাল দিঘিকে মুক্ত করে দিতে বলবো? আপনি চুপ করে বসেন ঠাকুরমশাই, যা হবার তা তো হয়ে গিয়েছে। এসব উল্টো পাল্টা ভেবে এখন আর কোনো লাভ নেই। আমার ছোট বাড়িটা সেকেলে ধাঁচের নয়, এখনকার অতি সাধারণ বাড়ির মতো। যে ঘরে আমরা বসে আছি তার সামনেই গ্রিল দেওয়া বারান্দা। ওখানে দাঁড়িয়ে চরণ ঘোষ বারবার গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ফোন করে সতর্ক করে দিচ্ছেন। এমন সংকটকালে দুর্ভাবনা জিনিসটা সংক্রামক। ঠাকুরমশায়ের কথাবার্তায় সেইটাই যেন চুইয়ে চুইয়ে আমাদের শরীরে প্রবেশ করছিল। আর কিছুক্ষণ থেকে
কেমন যেন একটা ঝিম ধরে যাচ্ছিল শরীরে, শুধু আমার নয়, সবার। চোখের পাতা ভারী হয়ে আসছে, শরীরটা এলিয়ে পড়তে চাইছে, যেন ঘর শুদ্ধ সকলকে কেউ মেলাটোনিনের বড়ি খাইয়ে দিয়েছে। ভাদুরী মশাই তো মাথায় হাত দিয়ে বসে বসে ঢুলছেন। আমি গা ঝাড়া দিয়ে উঠে বললাম, যাক, তাও ঘরের ভেতরে থাকলে চিন্তা নেই, কারেন্টটা তো আছে। কথাটা মুখে এনেছি কি আনিনি, অমনি সব লাইট নিভে গেল। দু একটা ফোন করে খবর পেলাম গোটা গ্রামে কারেন্ট চলে গেছে। কি কুক্ষণেই যে কথাটা বললাম, রাগ ধরে গেল নিজের উপর। বলেছিলাম না পরিস্থিতি প্রতিকূল। অন্ধকারে উঠে আলোর ব্যবস্থা করতে যাব, বারান্দার দরজার কাছে প্রায় হুমড়ি খেয়ে আমার গায়ে পড়লেন ঘোষবাবু। আমার সাথে তাড়াতাড়ি বাইরে আসুন, কেউ কোনো শব্দ করবেন না, আলো জ্বালবেন না। আমরা হুড়মুড় করে অথচ সন্তর্পণে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। বাড়ির উঠোনের সামনে এক সারি কালো কালো তালগাছগুলো হাওয়ার ঝাপটায় হেলে পড়ছে বারবার। ওপারের রাস্তার পাশে একটা অন্ধকার ঝোপের আড়াল থেকে এ কি দেখছি আমি, একটা মানুষ, কিন্তু তার কোমরের নিচ থেকে পুরোটা সাপের মতো, তাতে পা নেই। আস্তে আস্তে কিলবিল করে নিঃশব্দে এগিয়ে চলেছে। এই দুর্যোগেও সে অবিচলিত। মাটি থেকে তার মাথাটা প্রায় 7-8 ফুট ওপরে। গায়ের রং এই অন্ধকারে বোঝা না গেলেও গোটা শরীরটা চকচকে আঁশে ঢাকা। ঘাড়ের ওপর বেশ লম্বা একটা গলা, মুখটা ছুঁচলো, অনেকটা বিরাট অজগরের মতো। কিন্তু মাথা থেকে কোমর অবধি নেমে এসেছে ঘন চুলের রাশি। কাঁধ দুটো পেছন দিকে সামান্য বাঁকানো, আর হাতগুলো এত লম্বা যে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তার সেই এক হাত দিয়ে ধরে রয়েছে এক কাঁধের ওপর ফেলা একটা নিথর মৃতদেহ। আমরা 8 জন দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কেউ এক চুল নড়ছে না। দেখতে দেখতে সেই মূর্তি গ্রামের আরো ভেতরের দিকে চলে গেল। এটা কি ছিল ঠাকুরমশাই? মেহবাগ, এই গ্রামের কয়েকশো বছর পুরনো অভিশাপের দূত। পিছে তো তবে ওটা ওর শিকার, ও আজ আবার শিকার করেছে। ভিতরে চলো, ভিতরে চলো, যা কথা হবে ভিতরে। আরেক হতভাগার প্রাণ গেল। তবে এইভাবে কতদিন রোজ রাতে যদি একটা করে প্রাণ যায়, তাহলে তো দেখতে দেখতে গ্রাম ফাঁকা হয়ে যাবে। আর লোকেই বা কতদিন আগল তুলে ঘরে বসে থাকতে পারে? এইভাবে কি চলে নাকি? কাল সকালে যখন আবার এই খবরটা রটে যাবে, তখন তো গ্রামের লোকেরাই মধুখুড়োকে ছিঁড়ে খাবে। অবশ্য সত্যি কথা বলতে, তার যে রূপ দেখলাম, তাতে তাকে মেরে ফেলতে চাইলে লোকেদেরও খুব একটা দোষ দেওয়া যায় না। আজ কিছু করতে না পারলে কাল লোকেরাই যা করার করবে। ওরে বাবা রে, ও বাবা, বাঁচাও, বাঁচাও। হঠাৎ করে দূর থেকে তুমুল বৃষ্টির দাপট, দমকা হাওয়ার সনসনানি ছাপিয়ে ভেসে এলো একটা আতঙ্কিত আর্তচিৎকার। এটা তো ওদিক থেকে আসছে, খুড়োদের বাড়ির দিক থেকে। এটা তো বৌদি, মানে শশীদার বউয়ের গলা। তারা এলো কোথা থেকে? ওরা তো কখন চলে গিয়েছে। আর ভাবার সময় নেই, এত আলোচনা করতে গিয়ে আরেকটা বলি দেবে নাকি? হুড়মুড় করে উঠে দাঁড়ালেন উমানাথ চক্রবর্তী। চৌকির ওপর থেকে নিজের ঝোলাটা কাঁধে নিলেন। এই দুর্যোগের রাত্রে
আমরা এতজন বেরিয়ে পড়লাম। বাইরে তখন প্রবল ঝড়, ছাতায় এ বৃষ্টি মানবে না। উল্টে দমকা হাওয়ার এক একটা দাপটে ছাতা উল্টে যাওয়ার জোগাড়। এর মধ্যে ওই পা নিয়ে ঠাকুরমশাই হনহন করে হাঁটছেন। ওদের বাড়ির সামনে পৌঁছে ঠাকুরমশাই আর দাঁড়ালেন না, সোজা উঠোন পেরিয়ে এদিক ওদিক তাকিয়ে হাঁক পারলেন। বৌমা, বৌমা, শশী, তোরা কই? আমাকে বাঁচান, আমাকে বাঁচান ঠাকুর। খেয়াল করলাম শেষবার যখন এখান থেকে ফিরে গেছিলাম তখন ঠাকুরমশাই বেরোনোর পর খুড়োর ঘরের দরজাটা খুলেই রেখে বেরিয়েছিলেন, কিন্তু এখন সেটা বন্ধ। আর শব্দটা আসছে তারই ভিতর থেকে। এমন সময় রাস্তার আলোগুলো জ্বলে উঠল। এতক্ষণ কিছুই ভালো করে বুঝতে পারছিলাম না। একটা পোস্টের আলো তেরচা করে সে উঠানে পড়তে দেখলাম ঠাকুরমশাই দরজার দিকে পা বাড়িয়েছেন, আর অমনি এক ঝটকায় দরজাটা খুলে গেল। আর আলু থালু বেশে কোনো মতে একটা হোঁচট খেয়ে সামলাতে সামলাতে প্রাণ ভয় বেরিয়ে এলো শশীর বউ। ঠাকুর মশাই বাঁচান! বৌমা, তাড়াতাড়ি এসো আমার কাছে, তাড়াতাড়ি এসো। এই বলে ঠাকুরমশাইও এগিয়ে গেলেন। বারান্দা থেকে নেমে ওনার কাছে যেন একটা আশ্রয় খুঁজে পাওয়ার শেষ চেষ্টায় সে ছুটে আসতে যেতেই বারান্দার অন্ধকার থেকে একটা কালো মূর্তি ওর পেছন থেকে এসে চুলের মুঠিটা বাঘের মতো একটা ক্ষিপ্র থাবা মেরে এক টানে তাকে ফেলে দিল মাটিতে। ঠাকুরমশাই সমেত আমরা সবাই হতচকিত হয়ে গেলাম। কিন্তু এবার অন্ধকার থেকে উঠোনের হলদে আলোর মধ্যে এসে দাঁড়ালো সেই মূর্তি। এ তো কোনো পিশাচ নয়। এই ঝড় বৃষ্টির মধ্যেও তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। বলিষ্ঠ, পেশিবহুল গঠন, শরীরে চর্বির লেশ মাত্র নেই। আরে ভম্বল, 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 ভম্বল কোথা থেকে? ওটা শশীর বউ, ওকে ছেড়ে দে। দাঁড়ান। তখনও হাতের মুঠোয় শশীর বউয়ের চুলের মুঠিটা ধরে রেখেছে ভম্বল। বেচারি মাটিতে পড়ে ছটফট করছে। চোখ দুটো ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু অমন ছটফট করছে কেন? যেন গায়ে জ্বালা ধরেছে। আর এক পাও এগোবেন না ঠাকুর। কি করছিস ভম্বল? ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আর এক পাও এগোবেন না। ঠাকুর মশাই আমাকে বাঁচান। এই বেটি হারামজাদি খুব জ্বালা পোড়া করছে না? দেব দেব, এই দেখ, এই দেখ, ধরিয়ে দেব। ভম্বল আরেক হাত উঁচিয়ে দেখালো। হাতের মুঠোয় একটা ছোট্ট পুটুলি, কি সব যেন শেকড় বাকড় দিয়ে বাঁধা। সেদিকে আতঙ্কে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে শশীর বউ। কিন্তু কেন? ভম্বল আবার ওর চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে পেছনে বারান্দার কাছে নিয়ে গিয়ে চটপট হাত দশেক দূরে হতবম্ব ঠাকুর মশাইয়ের কাছে এসে দাঁড়ালো। শশীর বউ বারান্দার ঠিক নিচে মাটিতে পড়ে রইল। দুপা পিছিয়ে যান ঠাকুর, দুপা পিছিয়ে যান। এই যে দেখেন, এই পুটুলি খানাই নষ্টের গোড়া। এটাই তো খুঁজছিলেন। কিরে বেটি, খুব গায়ে জ্বালা ধরছে না? হারামজাদি, কোথায়? আয় আয়, এবার এসে ধর দেখি ঠাকুরকে, ধর। ভম্বল ওই ছোট্ট পুটুলিটা তুলে ধরেছে ঠাকুর মশাইয়ের চোখের সামনে। ঠাকুর মশাই স্তম্ভিত। ভম্বল আঙ্গুল তুলে দেখালো শশীর বউয়ের নেতিয়ে পড়া শরীরটার দিকে। একটা ফরফর করে কাপড় ছেঁড়ার শব্দ। শশীর বউয়ের শরীরটা বিকৃত ভঙ্গিতে পাল্টে যাচ্ছে এক জ্বলন্ত বিভীষিকায়। সেই ছোট্ট মিষ্টি মুখটা একটু আগে পর্যন্ত যে করুণ দৃষ্টি মেলে ছুটে এসেছিল, এখন তার কি কদাকার পরিণতি! দেখতে দেখতে আমাদের সবার মাথার ওপর উঠে দাঁড়ালো সেই সর্পিল পিশাচিনী। সেই যেমনটা আমার বাড়ির বারান্দা থেকে আজ রাতেই দেখেছিলাম। তবে তার পেটের কাছটা অদ্ভুতভাবে ফোলা, তার গায়ের রং শ্যাওলাটে সবুজ, পেটের কাছটা ফ্যাকাশে। আলো পড়ে তার মণিহীন সাদা চোখ দুটো
হিংস্রতায় জল জল করে উঠছে। কিরে, আয় এবার, আয়। বলেই ভোম্বল ওই পুটুলিটা চেপে ধরল, আর অমনি হিংস্র গর্জন করে উঠে বিদ্যুৎ বেগে ছোবল মারার মতো করে সুট করে এগিয়ে এলো ওই পিশাচিনী আমাদের দিকে। কিন্তু তার আগেই কিসে যেন একটা ছ্যাঁকা খেয়ে চিৎকার করে আবার ছিটকে পিছিয়ে চলে গেল। জানটা কোথায় থাকবে দেখি, একটা মোচড় দিলে। গ্রামখানা তো পড়েই আছে, কি খেয়েছিস গিলে? কি একটা অদ্ভুত ছড়া পড়ে ভোম্বল এক চাপ দিল ওই পুটুলিটাকে, আর অমনি বিবৎস একটা কান চেরা হা করে দুবার মোচড় দিয়ে উঠল সে। আর তারপর উদ্গারিত একটা দেহ বেরিয়ে সে ধপ করে পড়ল মাটিতে। চোখ মুখ বোঝা, সারা শরীর হরহরে অচ্ছ্লেষ আর লালায় ঢাকা, হাত পা সব শরীরের সাথে লেগে গেছে, চুলদাড়ি মুখের সাথে সিটিয়ে আছে। অমনি সেই বোটকা আষ্টে গন্ধটা নাকে ধাক্কা মারল। মাটিতে তাকিয়ে দেখলাম এ যে আর কেউ নয়, মধু খুড়ো। চিনতে কারোরই অসুবিধে হলো না। এ কদিনে ওই ফ্যাকাশে ফতুয়া আর নীলচে লুঙ্গিটা সকলে চিনে গেছে। আজ সকালেই তো দেখেছে তারা। ঠাকুর মশাই কেঁদে ফেললেন। এক হাতে লাঠিতে ভর দিয়ে তিনি বসে পড়লেন মাটিতে। এত চেষ্টা, এত কিছু করেও শেষ রক্ষাটা হলো না। লোকটা তার কাছেই এসেছিল সমস্যায় পড়ে। ও বেটি একে ভর করেনি ঠাকুর, করেছে ওই মেয়েটাকে। উমানাথ চক্রবর্তী, তালদিঘি গ্রামের অভিভাবক, এই গ্রামের পালক, একটাও কথা বলতে পারলেন না। পিটির পড়ান মাছের পেটে এবার কোথায় যাবি? মারবি নাকি বিষ কেটে? এবার কাকে খাবি? অনেক খেলা দেখিয়েছিস হারামজাদে, এবার মর। এই বলেই ভোম্বল পুটুলি সমেত হাতটা তুলে ধরে পুটুলিটাকে কচলাতে কচলাতে কি একটা বিকট মন্ত্র আওড়ালো। অবাক কাণ্ড! কোনো এক অজানা মন্ত্র শক্তির বলে অল্প অল্প আগুনের শিখা ওর আঙ্গুলের ফাঁকে ফাঁকে ফুটে উঠল। তারপর দপ করে ওর হাতে পুটুলিটা আগুন ধরে গেল। কিন্তু ভোম্বলের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ছিটকে পিছিয়ে গেল সেই পিশাচ মূর্তি, কাতরাতে কাতরাতে গিয়ে পড়ল বারান্দার উপর। আর ঠিক তখনই মেঘের মধ্যে থেকে বিছের মতো একটা বিদ্যুতের রেখা এসে পড়ল একেবারে টানা বারান্দার খড়ের চালার উপর। আর চুপচুপে ভেজা খড়ের চালাটা দাউ দাউ করে ফেটে পড়ল আগুনে। এলো পাথারি ঝোড়ো হাওয়ার উস্কানিতে দেখতে দেখতে গোটা বাড়িটাকে গ্রাস করল সেই লেলিহান শিখা। বৃষ্টিটাকে উপেক্ষা করে আমরা সকলে, এমনকি ঠাকুর মশাই পর্যন্ত দুপা পিছিয়ে গেলাম। এক অন্ধকার ইতিহাস থেকে উঠে আসা পিশাচিনীর হাড় হিম করা তীব্র আক্রোশ আর যন্ত্রণার আর্তনাদে কানের পর্দা ফেটে যাচ্ছে। টুকরো টুকরো কালো ছাই আগুনের তাপে ভেসে উঠেই ঝরে পড়ছে চারিদিকে, আর আগুন যেন গিলে খাচ্ছে সেই পিশাচিনীকে। ভোম্বল সকলকে অবাক করে ছুটে গেল সেই বারান্দায়। সকলে হৈ হৈ করে উঠলাম, কিন্তু পর মুহূর্তেই শশীর বউকে কোলপাজা করে বেরিয়ে এলো ভোম্বল। মেয়েটার কাপড়ে অল্প অল্প আগুন লাগলেও শরীরে তেমন কিছুই হয়নি। আর ভোম্বল, তার কথা নয় নাই বা বললাম।
দিন দুয়েক পরের কথা। পাক খেয়ে ধুয়ো উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে। আজ একটাই চিতা জ্বলছে, কিন্তু গোটা গ্রামটা ভেঙে পড়েছে তালদিঘির শ্মশান ঘাটে। গেল 2-3 দিন ধরে থানা পুলিশ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে দুর্ঘটনাজনিত মৃত্যু, আচমকা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে বাতাসের অভাবে। গতকাল মালতীর সৎকার করা হয়েছে, তার রিপোর্টেও একই বয়ান। শ্মশানের বটগাছের বাঁধানো চাতালে আমরা বসে আছি শশীর সাথে। কি যে হলো কিছুই বুঝে উঠতে পারছি না। ও কথা থাক। না না জ্যাঠামশাই, যেটার জন্য আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল সেটা তো বোঝা দরকার। শেষে শেষে মণি নয় মেহবাক। এই 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 এই, মুখে মুখে ও নাম আর আনবেন না। কেন আনবো না? আলপাত আনবো। এত ভয়ের কি আছে? যাক, যা বলছিলাম, মনি ছিল তার মাধ্যম মাত্র। কিন্তু সবাই তো ভেবেছিলাম মধুকেই বশ করেছে। খুবই স্বাভাবিক। মধুর কথা শুনে মনে করেছিলাম ওই ভিখিরি তার উপরেই প্রতিশোধ নেবে। তাই মধুর শরীর খারাপ হওয়ার পর থেকে এক প্রকার ধরেই নিয়েছিলাম ওর শরীরেই মেহবাক আস্তানা গেড়েছে। তারপর ডাক্তারখানা থেকে ফেরার পর মধু পালিয়ে গেল। আমরা ভেবেছিলাম মধু পালিয়ে গেছে, কিন্তু আসলে তো ওকে কেউ সরিয়ে ফেলেছিল। হয়তো তোর বউ। আচ্ছা, সেদিন যখন আপনি ওই গজালটা শশীর বউকে রাখতে দিলেন, তখন কিন্তু জিনিসটাও নিজের হাতে নেয়নি। মনে আছে শশী, তুমি যখন হাত পা ধুচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ওইটা হাতে ধরলে ওর হাতে ফোসকা পড়ে যেত। ওকে কিছু একটা দিয়ে গজালখানা ধরতে হতো দুপুরে। তারপর তোমরা যখন সবাই ঘুমিয়ে পড়েছিলে, তখন বোধহয় একটা ন্যাকড়া বা গামছা দিয়ে পেঁচিয়ে ধরে ওটা ওই মাটি থেকে তুলে ফেলে দিয়েছিল। আচ্ছা, কিন্তু শশীর বউ যে বলল সেদিন রাত্রে নাকি সে জানালা দিয়ে দেখেছে একটা সাপের লেজ খুড়োর ঘরে ঢুকে যাচ্ছে। পুরোটাই আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য সাজানো, বুঝলে। দিনের বেলাতে মেহবাক সশরীরে না থাকতে পারলেও সে মানুষ রূপেই থাকে। বৌমা ভেবে যার সাথে আমরা কথা বলছিলাম দিনের বেলায়, সে বৌমা ছিল না। এমন ভাবেই সবকিছু সাজিয়েছিল যাতে সন্দেহের সব আঙুল গিয়ে মধুর ওপরেই পড়ে। সবকিছুই তার ছলনা। সে রাতে সরকারদের মেয়েটাকে মেরে সে রাত ভরে ঘরে ফেরার আগে নিজেই মধুকে আবার নিয়ে এসে শুইয়ে দিয়েছিল। মধুকে সে বোধহয় নিজের স্বরূপ দেখিয়েছিল। সেই রাতেই তাকে হয়তো খানিকটা বশ করেও ফেলেছিল। কিন্তু কথাটা হচ্ছে, তাই যদি হবে তবে সেদিন শশী তোমার সাথে তো তোমার বউ চলে গিয়েছিল, তারপরে সে আবার ফিরে এলো কি করে? কি হয়েছিল বলো তো? তার তো এ গ্রামে থাকারই কথা নয়। আরে সে তো এক ভারী অদ্ভুত কাণ্ড গো মাস্টার দাদা। তা সেদিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তায় কেমন যেন ঘুম ঘুম পেতে শুরু করলো। তা সে একেবারে মরণ ঘুম, চোখের পাতায় যেন কেউ বাটখারা বসিয়ে দিয়েছে। টোটো চলছে তখনও, কিন্তু তারপরে কি হলো আর মনে নেই। তা ঘুম যখন ভাঙলো, দেখি আমি মা ওই টোটোতেই ঘুমাচ্ছি। টোটোর ছেলেটাও সামনে সিটে বসে সে কি ঘুমাচ্ছে। বেতাইয়ে পরে অনেকটা জায়গা ফাঁকা থাকে, তা সেখানে কোনো মানুষ নেই। ওখানে রাস্তা থেকে একটু দূরে কয়েকটা আছে ওরা বড় বড় ঝোপের আড়ালে গাড়িটা রাখা। মোবাইলটায় দেখে বুঝলাম যে রাত কাবার হয়ে ভোর হয়ে গেছে। আর আমার তো মনে নেই। ওই ঘুমের ব্যাপারটা আমাদের সাথেও হয়েছিল,
তার মানে সেদিন ওই কারেন্ট যাওয়ার সময় মেহবাক মানে ওই শশীর বউ আমাদের আশেপাশেই কোথাও ঘুরঘুর করছিল। কি বিপদ থেকেই না বেঁচে গেছেন ঘোষবাবু। উনি বারান্দায় দাঁড়িয়ে তখন ফোন করছিলেন। আর সেদিন সকালে যে ভিড়ের মাঝে ওই লোকটাকে দেখলাম, আরে যে উধাও হয়ে গেল, সে কি ওই ভিখারিটাই ছিল নাকি? ভোম্বল এতক্ষণ চুপ করে বসেছিল, এইবারে সে মুখ খুলল। ওই লোকটা কেবল ভিখিরি ছিল না ঠাকুর, ওই বেদের গোষ্ঠীর বংশধর। প্রায় 200 বছর আগে মেহেবাকের সাথে ঘটে যাওয়া সেই অবিচারের ঘটনা রূপকথার মতো বংশ পরম্পরায় মুখে মুখে চলে এসেছে। মেহেবাককে ফিরিয়ে আনতে গেলে একটা শর্ত পূরণ করতে হতো। এই তালদিঘির মাটিতে বা এই গ্রামের মানুষের দ্বারা সেই দলের কারোর সাথে আরেক অন্যায় আর এক অবিচার, আর দুর্ভাগ্যক্রমে সেই ছুতোটাই দিয়ে দেয় আপনাদের মধুখুড়ো। তারপর কেবল বাকি ছিল একটা ছোট্ট ক্রিয়া। মেহেবাকের ছাই একটা পুটুলিতে মন্ত্র দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেটাও ওই রূপকথার গল্পের মতোই বংশ পরম্পরায় হাত বদল হয়ে পৌঁছেছিল ওই লোকটার হাতে। ওই পুটুলিটাই ওই মধুকুড়োর ভিটেতে পুঁতে দিয়েছিল। এসব খবর আমি কি করে জানতে পেরেছি তা অযথা জিজ্ঞেস করবেন না, উত্তর আমার কাছেও নেই। তবে মনে রাখবেন, মেহবক এ জগতের এক অন্য মাত্রার প্রাণী বা জীব। এদের না আছে মৃত্যু, না আছে মুক্তি। লোভ, হিংসা, বদরাগ, ভয় জাতীয় মানুষের দোষগুলোর মতো এরা সুযোগ পেলেই মাথা চাড়া দিয়ে ওঠে। তাৎক্ষণিক বশ করা গেলেও এদের কখনোই শেষ করে ফেলা যায় না, মিটিয়ে দেওয়া যায় না পৃথিবী থেকে। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বলুন তো, গোটা গ্রামে সে তো আর কারুর বাড়িতেই ঢুকতে পারলো না, তাহলে কেবল বারবার ওদের বাড়িতেই ঢুকছিল কি করে? আমি তো বলেই ছিলাম ও বাড়িতে কিছু একটা আছে। আমার এত বাঁধন, এত গণ্ডি, সব কিছুকে কাটিয়ে দেওয়ার মতো একটা শক্তিশালী দ্রব্য, সেটাই ওই ছাইয়ের পুটুলি। খুড়ো আমাদের কত গল্প শোনাতো গো। রোজ সন্ধে যেতাম ওর দোকানে, আর কোথাও যাওয়ার নেই। কথাটা বলতে বলতে প্রায় কেঁদে ফেলল রবি। ওর বয়সটা অনেকটাই কম, নিজেকে ধরে রাখতে বেশ কষ্ট করতে হচ্ছে ওকে। শশী একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাঁধে একটা হাত রাখল কেবল, কিছু বলতে পারল না। শশীদের বাড়িটা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাদের আপাতত চাঁদের হাটেই থাকতে হচ্ছে। তার বউ এখন অনেকটাই সুস্থ এবং সম্পূর্ণ স্বাভাবিক। ভোম্বলকে আমরা অনেকবার বললাম দিনটা থেকে যেতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। শ্মশান থেকে সে বিদায় নেওয়ার আগে ঠাকুর মশাইকে বলল, আমি আসি। ও এ নিন ঠাকুর, এটা ওই পুটুলির সাথেই ছিল। দেখলাম একটা ছোট লোহার শিকে, তবে গোল নয়, জিনিসটা ত্রিভুজ, আঁচড় কেটে কি সব চিহ্ন আঁকা। ভালো করে দেখতে পেলাম না, তার আগেই সেটা ঢুকে গেল ঠাকুর মশাইয়ের লাল পুটুলিটাতে। কাল এসবের ফাঁকে ওনাকে একবার নিয়ে গিয়েছিলাম গোবিন্দপুরের হেলথ সেন্টারে। ডাক্তারের মুখে শুনে যা বুঝলাম, ওই চোট নিয়ে দৌড়াদৌড়ি করে আরো বাড়াবাড়ি হয়ে গেছে। ওনার পায়ের চোটটা বোধহয় আর ঠিক হবে না। হয়তো সেই পিশাচিনীর রোষ, হয়তো নিজেরই শাস্তি, বা হয়তো ভাগ্যের পরিহাস। সরকারদের পুকুরের জলটা এখনো পচে সবুজ হয়ে আছে। মেঘ কেটে গিয়ে আজ তালদিঘির আকাশে সোনালি সূর্যের আলো, কিন্তু সে আলো আমাদের মন থেকে এই ঘটনার অন্ধকার এখনো মুছে ফেলতে পারেনি। সময় লাগবে। আসলে নিজের গ্রামের লোক আত্মীয়ের বাড়া, যে লোকটা চলে গেল তার সাথে ওঠা বসা এখানকার লোকেদের এক প্রকার অভ্যাস হয়ে গেছিল। সময় লাগবে।
নতুন বসন্তের বাতাস মুন্ডেশ্বরীর কোলবে দুলতে দুলতে আসছে। তার ঢেউয়ে ঢেউয়ে মুছে যাচ্ছে বিষাদের বলিরেখা। সুস্থ স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরে আসছে তোমাদের এই ছোট্ট তালদিঘি।